নমস্কার দর্শক বন্ধুরা, এখন সময় নিউজ ভ্যানগার্ডের পর্দায় ভাবনায় রবীন্দ্রনাথ অনুষ্ঠানের। আজকের এই ভাবনায় রবীন্দ্রনাথ অনুষ্ঠানের চতুর্থ পর্ব। আমরা গত 8 মে থেকে শুরু করেছি এই অনুষ্ঠান, চলবে আগামী 13 তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রচুর গান রয়েছে, নাটক রয়েছে, নানান তার লেখা, সেগুলোর মাধ্যমেই কবিগুরুকে আমরা স্মরণ করার চেষ্টা করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন রবীন্দ্র অনুরাগী রীতা চক্রবর্তী ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অবশ্যই কথা বলবো। আমরা শুনবো রবীন্দ্রনাথের গান রীতা চক্রবর্তীর কণ্ঠে। ম্যাডাম, প্রথমেই আপনার কাছে গিয়ে যদি আমরা আজকের এই অনুষ্ঠানটা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, তো প্রথমে যদি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে যদি একটু আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমি একটা গান নিয়েছি, কেন জামিনী না যেতে জাগালে না। এই গানটি সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ এবং আমাদের রাজবাড়ির মহেন্দ্র দেববর্মনের একটা যোগাযোগ রয়ে গেছে। তো এটা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি যাচ্ছি না, অন্য একদিন আমরা বসবো এটা নিয়ে। আমি গানটিতে চলে যাচ্ছি সরাসরি। একদম। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে। কেন জামিনী না যেতে জাগালে না, সরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরই মাঝে। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে। কেন জামিনী না যেতে জাগালে না, আলোক পরশে মরমে মরিয়া হেরোগ সে ফালি পড়িছে ঝরিয়া। কোনো মতে আছে পরানো ধরিয়া, কামিনী শিথিল সাজে। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে। কেন জামিনী না যেতে জাগালে না। একদম, প্রথম শুরুটাই খুব সুন্দরভাবে হলো আমাদের। তো একটা প্রশ্ন যেটা থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা 162তম জন্মদিন পালন করেছি কদিন আগে, 25শে বৈশাখে। তো 162 বছর পরেও রবীন্দ্রনাথ এখনো বাঙালির কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে, আমি নিজে যেটা মনে করি যে রবীন্দ্রনাথ একেবারে, রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন, যেমন আমাদের রবীন্দ্রসঙ্গীত, ধরো রবীন্দ্রনাথের সাহিত্যের আমরা অনেকেই অল্প বিস্তর পড়াশোনা করি, সবাই পড়ি না, প্রচুর জনসাধারণ পড়ছে সেরকম কোনো খবর নেই, কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু 150 পেরিয়েছে। এই যে এতটা 150 বছর তো কবেই পেরিয়ে গেছে, 200-র দিকে যাচ্ছি আমরা পুরো। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, আমার অন্য কিছু থাকবে না, কিন্তু আমার গান থাকবে, আমার গান বাঙালিকে গাইতে হবে। আর সেটা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। 150 বছর অতিক্রান্ত হয়ে 200-র দিকে চলেছে। আমার তো মনে হয় আমরা যেভাবে শেখাই বাচ্চাদের, বাচ্চাদের মধ্যে যেভাবে আমাদের যে পরবর্তী, শুধু আমার কথা বলছি না, এখানে কেন বাইরে আমাদের যারা আছেন শিক্ষক শিক্ষিকারা, প্রত্যেকেই আমরা না, এই যে প্রজন্মের পরে প্রজন্ম, আমাদের মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত কিন্তু চলবে, বাঙালিকে গাইতে হবে। কেন গাইতে হবে? সকাল থেকে রাত্রির অবধি তোমার মন খারাপ হয়েছে, তোমার সকালবেলা উঠে খুব আনন্দ হচ্ছে, তোমার মনে হবে
আমি একটা রবীন্দ্রনাথের গান গাই। ওই যে ভাবনাটুকু রবীন্দ্রনাথ আমাদের দিয়ে গেছেন, কিন্তু এত বছরই সেই ভাবনাটুকু আমাদের মধ্যে জারিত করেছেন রবীন্দ্রনাথ। এই এবং জন্য রবীন্দ্রনাথের প্রত্যেকটা আবেগের জন্য আবেগের জন্য আলাদা গান রয়েছে। প্রত্যেকটা, তোমার কান্না পাচ্ছে, তোমার গান আছে, গীতবিতান করলেই হবে। বললামই তো, সকালবেলা আমার মনে হচ্ছে বাহ পাখিটা কি সুন্দর ডাকছে, বাতাসটা কি সুন্দর, বিশেষ করে এই বৈশাখের দিনে ভোরবেলা যদি ওঠো দেখবে যে কি সুন্দর একটু মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ আসছে, একটু একটু বাতাস। রাত্রিবেলা তো প্রচন্ড গরম, আর সকালবেলা একটু বাতাস, পাখিগুলো ডাকছে, তখন মনে হবে বাহ কি ভালো লাগছে, আমি একটা গান গাই বৈশাখেরই ভোরের হাওয়ায়, একটু বেশ জোরে গেয়ে উঠলাম। এই যে ব্যাপারটা, যে স্বতঃস্ফূর্ত ভাবে যেটা আমাদের উঠে পরিবেশটা দেখে, সেটা কিন্তু একটা অন্যরকম, সেটা রবীন্দ্রনাথের দান। আমরা অন্য গানও গাই না যে তা না, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু রবীন্দ্রনাথের গান যেন আমাদের জীবন শৈলী যাকে আমরা বলি তার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে আছে। আপনি বললেন যে রবীন্দ্রনাথের গান বাঙালিকে গাইতেই হবে। একদম। তো একটা সময় আমরা দেখেছি ছোটবেলা থেকেই গানের দিকে হাতে খড়ি, যেটা যদি আমি বলি, সেটা রবীন্দ্রনাথকে দিয়ে হয়তো হয়েছে বেশিরভাগ সবার সেই ছোটবেলা গানগুলো দিয়ে, ছোটবেলার গান আমরা সবাই রাজা দিয়ে শুরু হয়েছে। তো আজকের যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, আগে হয়তো আমরা দেখেছি কালচারালি ইনক্লাইন্ড বা এসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অনেকেই কিন্তু যেতেন, কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে অনেকটাই পড়াশোনার দিকে ঝোঁক। তো সেগুলো ছেড়েও কি আজকালকার প্রজন্ম কতটা যাচ্ছে, বা আদৌ সেই সুযোগটা কি সমানভাবে পাচ্ছে আজকালকার প্রজন্ম? দেখো, এটা একটা বিশাল প্রশ্ন, এটা নিয়ে আমাদের খুব ভাবতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে যে এটা নিয়েই বলতে গেলে আমি ক্লাসেও কথা বলি, যেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু সত্যি অর্থে গাইছে না যে তা কিন্তু নয়। নইলে তুমি দেখতে না, এক একটা রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে অন্তত কমের পক্ষে 20 থেকে 22 জন স্টুডেন্ট তো থাকছেই। তার মানে এরা তো ভালোবাসছে। আবার যারা ধরো ভালোবাসছে না, হিন্দি গানও গায়, এই গান, ওরাও কিন্তু একটা সময় এসে দেখবে ঠিক বসে যাচ্ছে গানটা করতে। তার মানে গানটার মধ্যে কিছু একটা আছে যেটা কিনা আকর্ষণ করে। তো আমি আমার ক্লাসে যেটা দেখতে পাই সেটাই বলছি। তবে দুঃখ তখনই হয় যে একে তুমি গান, আরেকটা জিনিস মনে রাখবে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ হচ্ছেন গিয়ে এত আমাদের যত কবিরা বা যারা গান লিখেছেন, গীতিকার, সুরকার, এদের মধ্যে আধুনিক হচ্ছেন চূড়ান্তভাবে রবীন্দ্রনাথ, একেবারেই আধুনিক। তো তারই আধুনিকতার ছোঁয়াই কিন্তু রবীন্দ্রসঙ্গীত। একটা রবীন্দ্রসঙ্গীত তুমি ভালোবেসে সখী নিভৃত যতনে, আমরা জানি এটা এই তালের গান, এইভাবে গাইবো, কত সুন্দর করে একেবারে খুব আধুনিক ভাবেও গাওয়া যায়। তুমি ধরো গান জানো না, তুমি হঠাৎ করে ভালোবেসে সখী নিভৃত যতনে গাইছো, তোমার ভাল লাগছে, ভাল লাগছে একটা ধরো একটা বেশ ভালোবাসো টালোবাসো ভাব, আমি একটু ভালোবেসে সখী নিভৃত যতনে গাই, আমার মতন করে আমি গাইবো। তো তুমি তো গাইছো গানটা, তোমার মধ্যে তো এটা ঢুকে গেছে, ঢুকেছে। ওইভাবেই বাচ্চাগুলো সবার মধ্যে কিন্তু গানগুলো ঢুকে যায়। তারা আরেকটা কথা, যেটা রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে আমাদের একটা শুদ্ধতার প্রশ্ন আছে, যেটা আমরা খুব মেনটেন করি, কারণ আমরা প্রাতিষ্ঠানিক এই কারণে যে আমাদের রবীন্দ্রনাথ বারবার বলেছেন একটা কথা, যে আমি আমার গানের মধ্যে কোনো কিছু করতে কাউকে বলিনি, আমার গান আমি যেভাবে করেছি সেভাবেই থাকবে। উনি কখনোই চাননি যে এরকম যদি হয় যে আমার গান অন্য গাইছে আমি চিনতে পারছি না, তাহলে তো অপাত্রে কন্যাদানের মতন অবস্থা হবে। অপাত্রে কন্যাদান করলে যে কষ্ট হয় আমাদের, সেই কষ্টটা হবে যদি আমার গানটাকে কেউ অন্যভাবে মানে প্রেজেন্ট করে, যদি করে তাহলে আমার খুব কষ্ট হয়, তা আমি এটা চাচ্ছি না। তো এই জন্য আমরা শুদ্ধতার দিকেও কিন্তু বাচ্চাদের খুব নজর দিই। এইভাবে এটা শুদ্ধতা ও শুদ্ধতার মধ্যে যেটা আসছে, যে ওই রবীন্দ্রসঙ্গীতটাকে ভালোবেসেই কিন্তু হচ্ছে। যারা আমাদের গাইছে গানগুলো, বাচ্চাগুলো, তারাও কিন্তু শুদ্ধভাবে গেছে, এবং এরা প্রত্যেকেই তো বেশ ভালো গাইছে। কারণ আমারই তো বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এখন নবীন শিল্পী হিসেবে প্রচুর নাম করেছে, তো শুদ্ধভাবে গেছে। আপনার এই কথার সূত্র ধরেই যদি বলি, আপনি বললেন যে শুদ্ধতাটা মেইনটেইন করা খুব গুরুত্বপূর্ণ, অ্যাট লিস্ট আপনার জন্য, আপনার যারা আপনার স্টুডেন্টসরা রয়েছে, আপনি সেটা আমি এটা করে থাকি। কিন্তু এখন আজকালকার দিনে তো সেটাও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কপিরাইট সেখানে উঠে যাওয়ায় নতুন ভাবে দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত, যেটা আপনি হারমোনিয়াম নিয়ে বাজালেন, সেই রবীন্দ্রসঙ্গীতে হয়তো ইলেকট্রিক গিটারের সঙ্গে, ড্রাম সেটের সঙ্গে বাজানো হচ্ছে, গাওয়া হচ্ছে, একটা মেটালিক টোন দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? দেখো, প্রথমত রবীন্দ্রসঙ্গীত আমরা যারা প্রথম শিখেছি, আমরা কিন্তু হারমোনিয়াম ইউজ করেছি অনেক পরে, আমরা তানপুরায় করেছি, কিন্তু সেটা কখনোই গিটার নয়, এসরাজে করা হয়ে থাকে,
অর্কেস্ট্রা যে করা হয়ে থাকে, কিছু তুমি বেহালায় করতে পারো, যে খুব জোরালো দারুণ সুর যেটাতে আসবে, মিহি সুর, সেটাতেই রবীন্দ্রনাথের গান করার কথা। তো সবকিছু ছেড়ে দিলাম, আমি তানপুরাতে করতে পারতাম। তানপুরার পরে যেটা হলো যে আমরা সব জায়গায় তানপুরাতে অনেকে স্বাচ্ছন্দ্য ফিল করেন না, তাই হারমোনিয়াম এলো, খোল বা তবলা এলো, বেশিরভাগ কিন্তু খোল, সেই যে বাজানোর খোল এটা না, এখন যেটা বাজানো হয় সেটা না, ওই মৃদঙ্গ যে মতন যেটা, সেটা বাজানো হতো, এইটুকুই ছিল। এইটা দিয়ে রবীন্দ্রনাথের গান গাওয়া হতো। কিন্তু ইদানিংকালে অনেকে বলছেন যে রবীন্দ্রসঙ্গীত প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কিছু কিছু মিউজিকের দরকার। ব্যাস, ধরে নিলাম যে হ্যাঁ ঠিক লাগবে, কিন্তু আমি মিউজিকটা ততটুকু পর্যন্ত অ্যালাউ করব, আমি আমার কথা বলছি, যতটুকুতে আমার গান মার খাবে না। আচ্ছা, এখন কি হয়, যে গিটার বাজিয়ে করুক, গিটারের সঙ্গে আনুষঙ্গিক কিছু কিসব বাজায়, আমি জানি না নাম, এগুলোতে না একটা উচ্চারণটা কি হয় কোন কোন ক্ষেত্রে গানকে ছাপিয়ে যায়। তো গানকে ছাপিয়ে যাওয়াটা তো কোনো, এটা একটা কোনো কথা হলো না, কথা হলো না। গানটাকে তো ছাপিয়ে যাওয়া যাবে না, গানটাকে একটা জায়গায় বেঁধে রাখতে হবে। এবং আমার মনে হয় মিউজিক তো ইউজ করা যেতেই পারে, কিন্তু সেটা লিমিটের মধ্যে। এটার একটা একটা বাঁধন থাকা দরকার। কপিরাইট উঠে গেছে বলে, আর রবীন্দ্রনাথের গান কপিরাইট উঠে গেছে বলে যা খুশি করব, তোমার বাড়িটাতে যদি কেউ গিয়ে সাজিয়ে দেয়, তোমার বাড়ি কেউ সাজিয়ে দিচ্ছে, এই তোমার বাড়ি তুমি কিন্তু ধরবে না, আমি সাজিয়ে দিচ্ছি ঠিক করে, তুমি মানবে? মানবে না। রবীন্দ্রনাথ কেন মানবেন? নেই বলে, উনি চলে গেছেন বলে উনি মানবেন? আমি এটা বিশ্বাস করি না। তাই আমরা এখনো চেষ্টা করি যে না, যে উনি যেটা দিয়েছেন না, কথা ও সুরের একটা অপূর্ব মেলবন্ধন, যার জন্য বাইরের থেকে কিছু আরোপ করতে হয় না। আরোপ যখন করতে হয় না, তাহলে আমি কেন করব? এই যে এক্ষুনি যেটা গাইলুম, আমি তো কিছু করিনি, আমি শুধু একটু ভাব দিয়েছি জাস্ট, আর কিছু না, সবটা ওনারই ছিল দেওয়া। তাহলে কি হয়েছে, অসুবিধাটা কোথায় দাঁড়াচ্ছে? আমি তো এরকমই মানে ভাবি আর কি, আমার ভাবনাটাই বললাম সবাইকে। আরেকটা বিষয় আপনি বললেন যে যারা এখন নতুন প্রজন্মের যারা স্টুডেন্টরা রয়েছে, তারা শিখছে রবীন্দ্রসঙ্গীত, একটা বিষয় যেটা হয়তো আরো বেশ কিছু বছর আগে হতো, যে যখন রবীন্দ্রসঙ্গীত কেউ শিখছে, আপনি একটু আগে বলছিলেন এই গানটার পেছনে একটা গল্প রয়েছে, একটা বিষয় রয়েছে, যেটা বোঝার ব্যাপার রয়েছে। তো সেই গানটা আমি মুখস্থ করলাম, সেই গানটা গাইলাম, কিন্তু গানটার পেছনে যে স্টোরিটা কেন লেখা হয়েছে, সেই বিষয়টাও কি জানা দরকার, এবং সেটা কি এখন মেইনটেইন হচ্ছে বা হচ্ছে? আমি তো করি, এখন আমি অন্যদের তো ক্লাসে যাই না, আমি বলতে পারবো না। আমাদের যে ক্লাস হয়, ছোটদের আমি একটু করে বোঝাই, কারণ আমি জানি ওদের বয়স ধরো 9, 10, 11, 12, ওরা রবীন্দ্রনাথকে বুঝতে হলে অনেক সময় লাগবে। তো ওদের আমি ওপরে ওপর একটা অর্থ হয়, দেখবে রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের দুটো অর্থ হয়, একটা ওপর ওপর অর্থ হয়, আর একটা হয় অন্তর্নিহিত অর্থ। অন্তর্নিহিত অর্থটা মারাত্মক, সেটা ধরা খুব কষ্টকর ব্যাপার, বুঝিয়ে না দিলে কে পারবে না। যারা এমনি বুঝে যায় তাদের কথা আলাদা, তারা তো জিনিয়াস, তাদের সঙ্গে তো কিছু হয় না। তো ছোটদের আমি কিন্তু ক্লাসে প্রত্যেকটি গানেরই বুঝাই যে এরকম হবে, এরকম হবে। বড়দের আমি পুরো টানি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওই জন্য অনেকে যারা নতুন ভর্তি হয় একটু বোর হয়ে যায়। তো আমি বুঝাই যে তাহলে আমি পারি, আমি কিছু বলবো না, গানটা শিখে ছেড়ে দেবো। কিন্তু তাতে কি হবে, তুমি ভাবটা দিতে পারবে না, ভাবটা দিতে পারে। আমারও পড়ানো জাহাজ জায়গায়ছে, জানেই না কিছু, আমারও পড়ানো জাহাজে কেন গান, কিসের জন্য গান, ভেবেছে খুব মজার গান। আমারও পড়ানো যাহা চাই বলে খুব মাথা রাথা নেড়ে টেড়ে খুব সুন্দর করে গাইছে, কিন্তু অতটাও আনন্দের গান নয় এটা। এটা আমাকে আগে বুঝতে হবে, বুঝতে হবে কেন এই গানটা। আমরা যদি সঞ্চারিতে আসি, আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস আছে, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। তাহলে এই জায়গাগুলো বুঝতে হলে আমাকে আগে ওই প্রেমে যেতে হবে, বিরহতে আসতে হবে, সবটা বুঝে তারপরে আমার গানটা গাইতে হবে। তখন আমি গাইতে পারবো আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। একদম। তো এই জায়গাগুলো তো বোঝার জায়গা না। তো এটা কে বুঝবে আর কে বুঝতে চাইবে, কে চাইবে না, এটার দায়িত্ব আমি নিতে পারছি না। আমি চেষ্টা করি যে একটুখানি। আপনি একজন শিল্পী হিসাবে, একজন শিক্ষক হিসাবে এই রবীন্দ্রসঙ্গীতের ভবিষ্যৎটা কতটা এখন দেখতে পাচ্ছেন? আমার রবীন্দ্রসঙ্গীতের ভবিষ্যৎটা মোটামুটি একেবারে খারাপ না, কিন্তু যেটা হচ্ছে ইদানিং কালে, যেমন রবীন্দ্রনাথের কোন কোন গানকে আজকেই দেখলাম ফেসবুকে, আশা করি তুমিও বোধহয় দেখেছো, ফেসবুকে দেখলাম যে অন্য একটা গান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহের একটা গানকে
বলা হয়েছে রবীন্দ্রনাথের গান। তো এরকম প্রথমত যে জানকারিটা নিতে হবে, মানে একদম। আমাকে জানতে হবে এই গানটি রবীন্দ্রনাথের, এই গানটি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহের, এইভাবে আমাদের জানতে হবে। এটা একটা বাচ্চাদের এখন কম জানা, কারণ ওরা খোঁজ খবর করবে না কিছু। গানটা ভাল লাগছে, খুব মজা লাগছে, আমি বুঝছি না সবাই, একদমই না। হয়তো 100 জনের মধ্যে 2-3 জন এটা খেয়ালই করছে না, আচ্ছা। কিন্তু তারা গানে পুট করছে এই ব্যাপারটা, তার মানে কি হচ্ছে, দাঁড়াচ্ছে কি, একটা গন্ডগোল লেগে যাচ্ছে। ঠিক। তাহলে আমি তাদের কিন্তু অনেক কিছু আমাদের থেকে বেশি আছে জানো। একটা ক্লাসের মধ্যে 25 জন বাচ্চা থাকলে আমি দেখতে পাই, আমাদের সময় ছিল 2 জন বাচ্চা ভালো ব্রিলিয়ান্ট গান গায়, বাকিরা মানে বিয়ের জন্য গান শিখতে গেছে ওইরকম টাইপের। এখন কি হয়, 2টো বাচ্চা খারাপ, বাকি 30টা বাচ্চা অসাধারণ, আচ্ছা। কে কার সঙ্গে। অথচ এদের ভালোভাবে না আমাদের চালিত করতে হবে, আচ্ছা। এইটা রয়ে গেছে প্রত্যেক শিক্ষক, অভিভাবক যাদেরই বলো তাদের দায়িত্ব, যে এইভাবে গানটা গাইবি, এইভাবে কেন গাইছিস, এইভাবে তো গানটা না, এটা বোঝ, বুঝে এভাবে গা। বা শিক্ষক যারা আছেন, শিক্ষিকা আছেন, এদেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরাও তো কিছু দায়ী না, গল্পের বই পড়তে শেখায়নি বাচ্চাকে, মোবাইল এনে খাওয়ার সময় ধরিয়ে দিয়েছি, মোবাইল তুমি টেপো খেয়ে নাও, এ ফাঁকে কেন, ওকে বই দাও, বলে বইয়ের ছবির পাতা উল্টাও, তারপরে আস্তে আস্তে শিখে যাবে, এ ফাঁকে ভাত খাও, তাও তো ভালো। তো আমরাই তো এই জায়গাগুলো, তো আমার মনে হয় ভবিষ্যৎটা অতটাও খারাপ নয়, আমরা কিছু কিছু ভালো শিল্পী তো আমরা পাচ্ছি, কারণ নবীন শিল্পীরা তো উঠে আসছে, বলো উঠছে না যে তা তো নয়। হ্যাঁ, তারা মাঝে মাঝে একটুখানি ডুবে যায়, একটু কোরিয়ান গান শুনে, এই শুনে সেই শুনে, এটা হুজুকে হয়, আমরাও কি করিনি, একটু একটু তো আমরাও অন্য গান শুনেছি। তবে আমার মনে হয় গান শোনাটা বোধহয় খারাপ নয়। সেটা তুমি যদি কোনো শিল্পী হতে চাও, তোমাকে শুধু রবীন্দ্রনাথের গান শুনলে হবে না, তোমার সব ধরনের গানটাকে শুনতে হবে, সুরটা মাথায় রাখতে হবে, সুরটা মাথায় রাখলে তবে তুমি ভালো গাইতে পারবে, আমি যতটুকু জানি, আমার মনে হয় আর কি। আমাদের কাছে সময় একদমই কম, আমরা যদি আরেকটা গান শুনে যদি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। দাঁড়াও, সামনের দিকে একটা গান দিয়ে দিই। দর্শক বন্ধুরা, আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান করছি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের প্রাণের কবি, এবং আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্র অনুরাগী রীতা চক্রবর্তী, এবং উনার কণ্ঠেই আজকে একটা গান শুনে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। আমায় মুক্তি যদি দাও, বাঁধন খুলে মুক্তি যদি দাও, আমি তোমার বাঁধন নেব তুলে, মুক্তি যদি দাও, বাঁধন খুলে মুক্তি যদি দাও। যে পথে ধাই নিরবধি, সে পথ আমার ঘুচে যদি, যে পথে ধাই নিরবধি, সে পথ আমার ঘুচে যদি, যাব তোমার মাঝে পথের ভুলে, মুক্তি যদি দাও। যদি নেবাও ঘরের আলো, তোমার কালো আধার বাসবো ভালো, যদি নেবাও ঘরের আলো। তীর যদি আর না যায় দেখা, তোমার আমি হব একা। তীর যদি আর না যায় দেখা, তোমার
অপূর্ব। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আজকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে। আমি তোমাদেরও সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। মানে এরকম একটা আলোচনা করার জন্য আমাকে একটু ডেকেছো, যদিও আমাদের সময় খুব কম, তবুও আমার খুব ভালো লাগলো, কিন্তু খুবই ভালো লাগলো। একদম অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা অবশ্যই আধ ঘন্টার টক শোতে হয়তো একদমই সম্ভব নয়, তবে যাই হোক অবশ্যই নিউজ ভ্যানগার্ডের বিশেষ নিবেদন আমরা ভাবনায় রবীন্দ্রনাথের এই চতুর্থ পর্ব আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। 13 তারিখ পর্যন্ত থাকবে এই ভাবনায় রবীন্দ্রনাথ অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আবারও আপনাকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এই বিশেষ টক শো আমরা এখানেই শেষ করছি।